নমস্কার বন্ধুরা, আমি মৌ। আজকের ভৌতিক গল্পটির নাম হল মশলাভূত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বড়বাজারের মশলা পোস্তয় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দ, অনেক দোকানে বেচা কেনা একেবারে নেই বললেই চলে। তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাসে টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলিও বিশ্বাস, বিশ্বাস মশাই! বার দুই হাঁক ছেড়ে যতীনভদ্র তার ডান হাতের লাঠিটি একটি কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার ওপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু বলে কথা। ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে আসে না। তাই সে যতীনকে খুব খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমই আসে। 5টা খবরাখবর রাখতেও হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেক দিন দেখিনি। কিছু খবর আছে নাকি? সেই খবর দিতেই তো আসা। অনেক হদিস জানতে হয়, মাথা ঠুকলেই টাকা করা যায় না। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই টাকা, বুঝলে? এখন কি দেবে বলো? জানোই তো যতীনভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর যা আনে তা একদম পাকা। যাক, এখন আসল কথা তোমায় যা বলি, মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালীয় লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটা এই, গ্রেহাম টেন্ড্রিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ SS রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল, তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতিটি বস্তা ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়াই ঠাসা। সেই মালজাহাজখানি গঙ্গার ভেতর ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে, তখন এই ব্যাপার। সারেঙ্গ শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না। জাহাজডুবির সঙ্গে
কতক লোকও জলে ডুবে মারা যায়। জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদবাকি মাল তো সব গঙ্গার জলেই ভাসতে থাকে। মশলার বস্তাগুলো প্রায় ডোবেইনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলোকে ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়। কাল সকাল 8:30টার সময় নিলাম ডেকে বস্তিবন্দি মশলাগুলো বিক্রি করা যাবে। ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে, দেখো ভায়া, টাকা যদি পিটতেই চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিক্রি যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলে আমি ঠিক 7টার সময় তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গা পৌঁছতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলছে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়ে নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফিস করে কি কথাবার্তা বললে। হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে। যতীন বললে, কি খবর ভায়া, সুবিধে করতে পেরেছে তো? হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে যে অগণতিক বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। উফ, এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই 2 বার আসে না। এখন মশলা পোস্তয় কোনো রকমে তার গুদামে হাজারি এগুলো চালান দিতে পারলেই হাফ ছেড়ে বাঁচে। আর দেরি নয়। হাজারি যতীনকে তাড়া দিয়ে বলে, ওহে ভায়া, শুভ কাজে আর বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একবারে সমস্ত মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তয় ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক, এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশও তাড়া দিচ্ছে, জলদি মাল হাঁটাও হাঁটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে। সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোই না। তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে
কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচু কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথায় ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাতে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানের ঘুমটা ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজার তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুমদাম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারি মশলার গুদামের ভেতর থেকেই আসছে, অথচ ঘরের দরজালনাও বন্ধ, বাইরে থেকে মোটা তালাও দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোর টোর যদি না এলো তবে শব্দই বা কে করে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবার জন্যে কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গে গুদাম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্তই। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগল। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্রই দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে কিছু নয়, তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশদের মিথ্যে কারসাজি। তারাই মজা দেখবার জন্যে চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরের চাকরটাও যে বলল ভীষণ শব্দ শোনা যাচ্ছিল। এই শব্দ রহস্যটার হাজারি খুঁজতেই কিনারা করতে পারলে না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেই না, উপরন্তু শব্দ করে জ্বালান দিয়ে চলে গেল। এ কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করছে? 7-5 ভেবে হাজারি সেদিনের মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজের দোকানেই পাহারা দেবে। করলেও তাই। রাত্রে ঘুমাবার আগে হাজারি আজ বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত আতিপাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিলে। তবে আজ আর একটা নয়, হফসের 4 লিভারের 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদেই আবার কিসের শব্দ?
ধপাস ধপাস, ধূপ, দুম দুম দাম। ঘরের ভেতর বস্তায় বস্তায় কি বিষম ধস্তাধস্তি, যেন দৈত্য দানবে লড়াই বেঁধে গেছে। হরে আর হাজারি তখন ধরফর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পারল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না সে চোখে ভুল দেখছে, নাকি অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথারই ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারি চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গরাদ দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে শব্দ টব্দ সব থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু, সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিচ্ছু নেই, মালপত্র ঠিকই আছে। তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই। প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল ভান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহা ভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টি কেন? আর চোর ঢোকেই বা কোথা থেকে? আর বেরিয়েই বা যায় কেমন করে? অসম্ভব। তবে কি জাহাজডুবি লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে? লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো এভাবেই কাটল। আজ তৃতীয় রাত্রি। হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে। সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধি করার জন্যে দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে, পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে। পাশের ঘরের ঘড়িতে 4টে বেজে গেল। ঢং 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 ঢং। হাজারির চোখের পাতা আর নড়ে না, সে ঠাই জেগেই আছে। কোথাও কিচ্ছু নেই। কিন্তু হঠাৎ একই কাণ্ড! শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই করে শব্দ হয়, অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার গোড়ায় দুটো লোক শুয়েছিল। হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে, তোরা শিগগিরই ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি, চোরেরা সেখানে কোনো শীত কাটছে নাকি। হাজারি গুদামের তালা খুলে ফেললে। কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো যে সব হাই ছেড়ে সারবন্দি দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয়ের সুরে বললে, বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি দুই চোখ বিস্ফোরিত করে বললে, বলে কি? আমার মশলার বস্তারা নাচছে? চাকর দুজন এই দৃশ্য দেখেই তখন ভয়ে চম্পট। তখন এক
অদ্ভুত কাণ্ড। বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সৈন্দক লবণের প্রকাণ্ড জাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকেই দে ছুট। আর অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে, পেছন পেছন চলেছে সারবন্দি গুদামের অন্যান্য বস্তাগুলো। এভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি, আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মেটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে, এ কি সত্যি না স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে, সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল। গঙ্গার উঁচু বাঁধানো পোস্তর ওপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে ডুব দিল। এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারও আগে ডুবল নিলামের বস্তাগুলো, তারপর গুদামের অন্যান্য বস্তা। এক রাত্রির মধ্যেই হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতো মাথা নেড়ে এক বাক্যে বললে, এ আমরা অনেক আগেই জানতুম। ভরা আমাবস্যায় জাহাজ ডুবি, আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি, এ মাল কিনলে আমাদেরও কি আর রক্ষা থাকতো? গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ। আমার গল্পগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।